Hello and welcome to another lecture of Administrative Law. I am Muhammad Tahmidul Islam, Lecturer, Department of Law, World University of Bangladesh, and our topic today is Administrative Tribunals in Bangladesh. So, in this lecture, we're going to talk about a few things. Firstly, the introduction to tribunals, then meaning of administrative tribunal, and then administrative tribunals in Bangladesh. After that, administrative appellate tribunals in Bangladesh, then death of the applicant during pendency of suit. Then we are going to talk about binding nature of the tribunal's decision. Then the Administrative Tribunal Rules 1982, we're going to talk about that as well. And lastly, we're going to focus on the procedural rules of administrative tribunals in Bangladesh. So let's talk about the introduction to tribunals. So to facilitate the understanding of my Bangladeshi students, I will talk in English and Bangla. So this is going to be a mixed lecture, mixed language lecture. So in general sense, courts are the sole adjudicative authority in a state. So সাধারণত আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে একটা দেশে বিচার কার্য পরিচালনা করার জন্য কোর্টই হচ্ছে একমাত্র অথরিটি. However, special circumstances may require the government to enact special laws to quickly and efficiently provide decisions on matters of dispute among the people of a state. So একটা দেশে দেখা যায় যে অনেক সময় কোনো একটা জরুরি পরিস্থিতি কিংবা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে সিচুয়েশনে অ্যাকচুয়ালি সেই দেশের যে কোর্ট সিস্টেমটা আছে সেই কোর্ট সিস্টেমটা জেনারেলি যেভাবে ফাংশন করছে সেভাবে ন্যায় বিচারটা অনেক ক্ষেত্রে ইনশিওর করতে পারে না দ্রুততম সময়ের মধ্যে। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচারটাকে নিশ্চিত করার জন্য অনেক সময় আমাদের বিশেষ ধরনের কোর্টের প্রয়োজন হতে পারে। Therefore, tribunals are those special courts that have been tasked to adjudicate on special types of cases under special laws. সুতরাং নির্দিষ্ট কোনো আইনের অধীনে এবং নির্দিষ্ট কোনো ক্ষেত্রে বিচার কার্য পরিচালনা করার জন্য এবং যেটা সাধারণত দ্রুততম সময় এবং দ্রুততম সহজ উপায়ে বিচার কার্যটা পরিচালনা করার জন্য যখন নির্দিষ্ট আইনের মাধ্যমে একটা নির্দিষ্ট ক্ষেত্রে সরকার বিচারক নিয়োগ করে থাকেন এবং সেটাকে ট্রাইব্যুনাল নামে অভিহিত করে থাকেন সেটাকে আমরা বলি ট্রাইব্যুনাল। Tribunals generally have equal authority to a general court of law of a state, if not more. অনেক ক্ষেত্রে ট্রাইব্যুনালের ক্ষমতা দেখা যায় যে সাধারণ যে কোর্টগুলো রয়েছে সেই কোর্টের চেয়েও বেশি থাকে। তবে সুপ্রিম কোর্টের চেয়ে কখনোই ট্রাইব্যুনাল সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারবে না, কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে প্রত্যেকটা দেশেরই সর্বোচ্চ আদালত, যে সর্বোচ্চ আদালতের রায় হবে সর্বশেষ। সুতরাং সাধারণত যেটা আমরা দেখি যে ট্রাইব্যুনাল হচ্ছে বিশেষ ধরনের আইন দ্বারা বিশেষ একটা কাজে নিয়োজিত আদালত, যার ক্ষমতা সাধারণ অন্যান্য আদালতের মতোই হয়ে থাকে। So now we're going to talk about the meaning of administrative tribunal. Administrative tribunal এর মিনিংটা কি, মানেটা কি, মানে এটা কি? আমরা তো এতক্ষণ ট্রাইব্যুনাল নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নিয়ে। Administrative tribunals are special tribunals for resolving disputes in relation to the terms and conditions of persons in the service of the Republic or of any statutory public authority. সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হচ্ছে সেই ট্রাইব্যুনালগুলো, সেই স্পেশাল ট্রাইব্যুনালগুলো যে ট্রাইব্যুনাল একজন সরকারি কর্মকর্তা এবং সরকারের কোনো কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কোনো তার যে কার্যক্রম রয়েছে, তার যে জবটা রয়েছে, তার যে চাকরিটা রয়েছে, সেই চাকরি সংক্রান্ত যে রুলস রেগুলেশনস টার্মসগুলো রয়েছে এবং কন্ডিশনসগুলো রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কোনো যদি বিচারের বিষয় উদ্ভব হয় সেই বিচারের বিষয়গুলো নিয়ে বিচার করে থাকে হচ্ছে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সুতরাং একটা বিশেষ ধরনের ট্রাইব্যুনাল যেটা কিনা সরকারি চাকুরি সংক্রান্ত বিষয়গুলোর বিচার করে থাকে। Administrative tribunals play a crucial role in the ascertaining whether the acts of government officials are consistent with the law or not. সুতরাং গভর্নমেন্ট অফিসিয়ালের যে কাজগুলো রয়েছে, একজন হায়ার অথরিটি হিসেবে লোয়ার পজিশনে যেই এমপ্লয়িজরা আছে সরকারি চাকরিতে, তো তাদের জন্য আমি যেই কাজগুলো করছি কিংবা তাদের ক্ষেত্রে আমি যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছি, এই সিদ্ধান্তগুলো লজ, রুলস, রেগুলেশনস এগুলো মেনটেন করে করা হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টা নিশ্চিত করার জন্যই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালটাকে গঠন করা হয়েছে।
Administrative tribunals are necessary because of the expanding nature of government functions and the expertise needed for deciding on the complex nature on government jobs, policies and decisions. সুতরাং গভর্নমেন্টের যে জবসগুলো রয়েছে আমরা দেখছি যে দিনে দিনে কিন্তু সরকারের কার্যক্রম বাড়ছে এবং সরকারের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন রকম কার্যক্রমের ফলে বিভিন্ন প্রজেক্টের ফলে সেখানে কিন্তু বিভিন্ন ক্যাপাসিটির লোকজনকে চাকুরি দেওয়ার প্রয়োজন পড়ছে। এখন তারা যে চাকুরি করছে তাদের চাকুরি সংক্রান্ত নিয়মাবলী, বিধিমালা এবং সেই সংক্রান্ত যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য স্পেশাল টাইপ অফ নলেজ প্রয়োজন এবং সেই বিষয়ে বিচার করতে গেলেও কিন্তু সেই স্পেশাল নলেজটা নিয়েই বিচারটা করতে হবে। সাধারণ কোনো আদালত সেই বিষয়গুলোতে বিচার করতে অনেক দেরি করে ফেলবে, কারণ তার সেই এক্সপার্ট অপিনিয়ন নিয়ে তারপর আদালতকে সেই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করে তারপরে বিচার করাটা এটা সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং এই ব্যাপারগুলোতে যেন সহজে এবং খুব দ্রুততম সময়ে বিচার করা যায় সেজন্যই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালটাকে গঠন করা হয়েছে। সো নাও লেটস টক অ্যাবাউট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস ইন বাংলাদেশ। সো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের জেনারেল একটা ধারণা আমরা পেলাম। এখন আমরা দেখব যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালটা কিভাবে গঠিত হয়েছে এবং কোন আইন বলে গঠিত এবং সেখানে কি কি বিষয় রয়েছে। The Administrative Tribunals Act 1980 is the primary law regarding administrative tribunals in Bangladesh. Administrative Tribunal-এর ক্ষেত্রে বাংলাদেশের প্রাথমিক আইনটি হচ্ছে Administrative Tribunal Act 1980 1980 সালে এই আইনটি করা হয়েছিল। The aim of the act is to establish tribunals to exercise jurisdiction in respect of matters relating to the terms and conditions of government employees. সুতরাং এই আইনের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে যে সরকারি কর্মকর্তা যারা রয়েছে তাদের চাকুরির বিধিমালা সংক্রান্ত কোনো বিরোধ যদি উদ্ভব হয় সেই বিরোধের মীমাংসা করা। As per section 11 of the provision of this act shall have the effect notwithstanding anything contained in any other law for the time being in force. সুতরাং সেকশন 11 আমাদেরকে একটা জিনিস বলছে যে এটা হচ্ছে একটা স্পেশাল ল or স্পেশাল অ্যাক্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট হচ্ছে স্পেশাল অ্যাক্ট এবং যেহেতু সেটা স্পেশাল অ্যাক্ট সেহেতু সেটা অন্য যে কোনো আইনের উপরে প্রাধান্য পাবে যখন এটা কোনো বিষয় নিয়ে কথা বলবে। সুতরাং অন্যান্য আইনে যাই বলা থাকুক না কেন এই আইনে যেটা বলা আছে আমাদেরকে সেটাই ফলো করতে হবে, এক্সেপ্ট দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান কিন্তু সর্বোচ্চ পর্যায়ে থাকবে। সংবিধানকে যদি এই আইনটাও কোনোভাবে লঙ্ঘন করে তাহলে আমরা সংবিধানকে মানব, এই আইনটাকে সেক্ষেত্রে মানতে বাধ্য নই। এটা হচ্ছে বিষয়। সুতরাং স্পেশাল আইন হিসেবে অন্যান্য জেনারেল যে অ্যাক্টগুলো রয়েছে সেই অ্যাক্টগুলোর উপরে কিন্তু এই আইনটি অবস্থান করছে যা কিনা সেকশন 11-এই বলে দেওয়া আছে। According to Section 4(1) of the said Act, a government employee can appear before the Administrative Tribunal in respect of his or her service rules and facilities or to defend or challenge any administrative action taken against him or her. So, Section 4, subsection 1, তো সেখানে কিন্তু বলা হয়েছে যে একজন সরকারি কর্মকর্তা তার চাকুরির নিয়মাবলী, তার চাকুরির দায়িত্ব, কর্তব্য এবং যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেই ফ্যাসিলিটিগুলো সংক্রান্ত বিষয়গুলোতে যদি সে কোনোভাবে অ্যাগ্রিভড হয় তাহলে সে কি করতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সামনে এসে সে আবেদন করতে পারে যে আমার এখানে ন্যায় বিচার করা হোক, আমি ন্যায় বিচার পাইনি। So section 4(2) of the said act states that in case where a higher administrative authority exists to set aside, vary or modify any action or order, no such application can be admitted by the administrative tribunal until the higher authority has taken a decision on the matter within 2 months. So এই সেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট কিন্তু সরকারি কর্মকর্তাদেরকে বলছে না যে আপনারা যদি দেখেন যে আপনাদের হায়ার অথরিটি কোনো কারণে আপনার উপর অন্যায় করেছে, আপনি ন্যায় বিচার পাননি কোনো একটা বিষয়, সেটা আপনার চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি কোর্টে চলে আসুন, সরাসরি যে ট্রাইব্যুনালের কাছে চলে আসুন। এটা কিন্তু বলছে না। আইন বলছে সেকশন 4(2)তে যে সেই সরকারি কর্মকর্তার যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের ইন্টারনাল রুলস রেগুলেশনস অনুযায়ী হাইয়েস্ট অথরিটি পর্যন্ত তাকে যেতে হবে ন্যায় বিচারের জন্য। সে হাইয়েস্ট অথরিটি পর্যন্ত যাওয়ার পর তারপর যখন দেখবে যে না এরপর আর কোনো উপায় নেই, ন্যায় বিচার তারপরেও সে পাচ্ছে না, ইন দ্যাট কেস
that person can come before the administrative tribunal. সো এখানে বলেছে যে যদি কোনো হায়ার কোনো অথরিটি থাকে, সেই হায়ার অথরিটির কাছে গিয়ে তারপরেই কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে আসতে হবে, এবং সেই হায়ার অথরিটির ডিসিশন টেকিং এর জন্য একটা সময় দেওয়া হয়েছে যে 2 মাস। যে ফর এক্সাম্পল আমি একটি সরকারি অফিসের 4র্থ শ্রেণীর সরকারি একজন কর্মচারী, তো সেক্ষেত্রে আমি কাজ করছি। এখন আমার উপরে যে 2য় শ্রেণীর একজন কর্মচারী আছেন, তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন তার ক্ষমতা বলে, যে সিদ্ধান্তটা আসলে অন্যায় হয়েছে এবং আমার প্রতি ন্যায় বিচার করা হয়নি। এখন আমি কি করব? আমি তখন কি করব? আমার যে বিভাগ রয়েছে, আমার যে হেড অফিস আছে, সেই হেড অফিসে আমি দেখব যে তার উপরে কোনো অথরিটি আছে কিনা, সেই আমার অফিসের ইন্টারনাল রুলস রেগুলেশন অনুযায়ী এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোথাও অ্যাপিল করা যায় কিনা। তাহলে আমি সেখানে অ্যাপিল করব। অ্যাপিল করার পরে যদি 2 মাসের মধ্যে কোনো রকম রায় না আসে কিংবা কোনো প্রসিজার শুরু না হয়, কোনো ধরনের সিদ্ধান্ত না আসে, তাহলে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে যেতে পারবো যে না 2 মাস পার হয়ে গিয়েছে, আমি এখানে অ্যাপ্লাই করেছি কিন্তু তারা আমাকে কোনো রকম কোনো কিছুই জানায়নি, এজন্যই আমি ন্যায় বিচারের জন্য এখানে এসেছি। আর 2 মাসের মধ্যে যদি কোনো রকম ট্রায়াল প্রসিজার শুরু হয় কিংবা কোনো ধরনের ইনভেস্টিগেশন শুরু হয়, সেটার কাজ চলতে থাকে, তাহলে সেটার সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তটা আসার পরে আমি আলটিমেটলি যদি তারপরেও অ্যাগ্রিভড হই, তাহলে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে যাব। আর এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমি আমার ডিপার্টমেন্টের ভিতরেই ন্যায় বিচারটা পেয়ে যাচ্ছি। Section 4(2) also provides that the aggrieved party must bring forth the case before an administrative tribunal within 6 months of the making or taking of the order, decision or action concerned or making of the decision on the matter by the higher administrative authority as the case may be. So section 4 subsection 2 কিন্তু আমাদেরকে এটাও বলছে যে একজন aggrieved person হিসেবে, একজন aggrieved গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে যখন আমি কোনো একটা সিদ্ধান্ত দ্বারা একদম হাইয়েস্ট পর্যায় পর্যন্ত গিয়েও আমি ন্যায় বিচার পাইনি, তখন আমাকে কি করতে হবে? 6 মাসের মধ্যে, মানে সেই ন্যায় বিচার না পাওয়ার ঘটনার 6 মাসের মধ্যে আমাকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে হবে। যদি 6 মাস আমি বসে থাকি, আবেদন না করি, তাহলে আমি আর কিন্তু আবেদন করার কোনো সুযোগ পাবো না, কারণ এখানে 6 মাসের কথাটা স্পেসিফিকলি বলে দেওয়া আছে সেকশন 4 এর সাবসেকশন 2 তে। So in section 4(3) defines a person in the service of Republic or of any statutory public authority, including a person who is or has retired or is dismissed, removed or discharged from such service, but does not include a person in the defense services of Bangladesh or of the BGB or Border Guards Bangladesh. So section 4 এর subsection 3 তে person in the service of the Republic মানে সরকারি কর্মকর্তা বলতে কি বোঝায় এটা বোঝানো হয়েছে। তো সরকারি কর্মকর্তা বলতে বোঝানো হয়েছে যে সরকারের কাজে নিয়োজিত এবং সরকার যাদেরকে নিয়োগ প্রদান করেছে কোনো কাজ করার জন্য তাদেরকে, এবং সেই ব্যক্তিরাও এখানে ইনক্লুডেড হবে যে ব্যক্তি রিটায়ার্ড হয়ে গিয়েছে, যাকে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে, কিংবা যে ব্যক্তিকে ডিসমিস করা হয়েছে সরকারি কাজ থেকে, বা তাকে রিমুভ করা হয়েছে বা তাকে ডিসচার্জ করা হয়েছে। সুতরাং যদি কোনো কারণে অন্যায়ভাবে কাউকে ডিসমিসও করা হয়, তাকেও আমরা পার্সন ইন দ্য সার্ভিস অফ রিপাবলিক হিসেবে ধরবো, এবং সেই ব্যক্তির অধিকার থাকবে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে বিচার চাওয়ার। The tribunal consists of one member appointed by the government who is or has served as a district judge. So ট্রাইব্যুনালের মেম্বার থাকবেন, একজন মেম্বার অ্যাটলিস্ট থাকবেন যিনি গভর্নমেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড হবেন, or who has been served as a district judge, সে ডিস্ট্রিক্ট জাজ হিসেবে বর্তমানে কাজ করছেন কিংবা পূর্বে তিনি ডিস্ট্রিক্ট জাজ হিসেবে কাজ করেছেন। If there is an internal higher authority to decide on a matter of dispute, the jurisdiction of the administrative tribunal shall not begin unless that authority has decided on that matter or waived its power to decide. So section 4 subsection 2. So section 4 এর subsection 2 তে কিন্তু এই বিষয়টা যেটা একটু আগে আমরা আলোচনা করেছি এটা আবার উঠে এসেছে এখানে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ যে হায়ার অথরিটি যদি ডিসাইড করে কিংবা যদি সে ডিসাইড নাও করে, 2 মাসের মধ্যে আমি সে বিষয়ে নিশ্চিত হতে পারবো যে আমি হায়ার অথরিটির কাছে অ্যাপ্লাই করেছি, 2 মাস পর্যন্ত আমার কাছে কোনো ধরনের খবর আসেনি এবং তারা এই ব্যাপারে চুপচাপ আছে, এই ব্যাপারে তারা কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে না।
তথাপি আমি কি করতে পারবো, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে আসতে পারবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমি আমার ডিপার্টমেন্টের মধ্যে যে আমার ইন্টারনাল রুলস অ্যান্ড রেগুলেশনস যেভাবে বলা আছে সেভাবে আমি ইন্টারনালি বিষয়টার সমাধান না করার চেষ্টা করছি, ততক্ষণ পর্যন্ত আমি সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে যেতে পারবো না আইন অনুযায়ী। The administrative tribunal has been given the power of a civil court under the Code of Civil Procedure 1908 by Section 7(1) of the for the purpose of hearing an application or appeal in respect of the following matters. So administrative tribunal ke kintu civil procedure code যেটা আছে, মানে যেটা হচ্ছে আমাদের সিভিল কোডগুলোর প্রসিজার সংক্রান্ত আইন, সেই আইনে সিভিল কোর্টের যেই অধিকারগুলোর কথা বলা আছে, সিভিল কোর্ট যেভাবে তার প্রসিজারটা মেনটেন করবে সেভাবেই কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালটা তার প্রসিজারগুলো মেনটেন করতে পারবে রিগার্ডিং দিজ ম্যাটার্স, এই ম্যাটারগুলো নিয়ে। এতে বলা হয়েছে সামনিং অ্যান্ড এনফোর্সিং দ্য অ্যাটেন্ডেন্স অফ এনি পারসন অর এক্সামিনিং হিম অন ওথ, মানে কোনো ব্যক্তিকে তলব করতে পারবে, মানে তার জন্য সামন ইস্যু করতে পারবে, এবং সেই ব্যক্তি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সামনে আসবে তখন ওথের মাধ্যমে তার বক্তব্যটা গ্রহণ করতে পারবে। দেন বি, রিকোয়ারিং দ্য ডিসকভারি অ্যান্ড প্রোডাকশন অফ এনি ডকুমেন্ট, কোনো একটা ডকুমেন্টের প্রোডাকশন এবং ডিসকভারির জন্য সেটা কাউকে আদেশ করতে পারবে যে না, এই নথিটা এখানে প্রয়োজন, সুতরাং এই নথিটা আদালতের সামনে উত্থাপন করা হোক। এই আদেশটা সিভিল কোর্ট যেমন এই আদেশটা প্রদান করতে পারেন, তেমনি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালও আদেশটা প্রদান করতে পারবেন। দেন সি, রিকোয়ারিং এভিডেন্স অন এফিডেভিট, এফিডেভিট এর মাধ্যমে এভিডেন্স রিকোয়ার করতে পারবেন যে আপনি এখানে আমার কাছে আপনি আদালতের কাছে আপনার যে তথ্য প্রমাণগুলো রয়েছে সেই তথ্য প্রমাণগুলো এফিডেভিটের মাধ্যমে উত্থাপন করুন। সুতরাং এফিডেভিট থাকবে এবং সেই এভিডেন্সগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এক্সামিন করতে পারবে এবং সেগুলো রিকোয়ার করতে পারবে, সেগুলো গ্রহণ করতে পারবে। দেন ডি, রিকুইজিশনিং এনি পাবলিক রেকর্ড অর এ কপি দেয়ার অফ ফ্রম এনি অফিস, যে কোনো পাবলিক রেকর্ড কোনো একটা অফিস থেকে রিকুইজিশনের মাধ্যমে সে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেটাকে গ্রহণ করতে পারবে। ই, ইস্যুইং কমিশনস ফর দ্য এক্সামিনেশন অফ উইটনেসেস অর ডকুমেন্টস, সো উইটনেস এবং ডকুমেন্ট এক্সামিন করার জন্য কমিশন ইস্যু করতে পারবে, মানে হচ্ছে কোনো এক্সপার্টকে সেই ক্ষেত্রে কমিশন প্রদান করতে পারবে বা এক্সপার্টকে সেক্ষেত্রে দায়িত্ব প্রদান করতে পারবে যে না, এই বিষয়টাতে এক্সপার্ট হচ্ছে ইনি। ফর এক্সাম্পল, আমরা সিভিল প্রসিজার কোডে কিন্তু দেখেছি যে হ্যান্ড রাইটিং এর জন্য, তারপর হচ্ছে সিগনেচারের জন্য কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া যায়। এভিডেন্স একটাও বলা আছে যে এক্সপার্ট অপিনিয়ন কিন্তু গ্রহণযোগ্য। সুতরাং এক্সপার্ট অপিনিয়নের জন্য কিন্তু কমিশন প্রদান করা যায় এবং সেখানে এক্সপার্টকে আমরা কাজ প্রদান করে থাকি যে আপনি এটার ব্যাপারে আপনার অপিনিয়নটা প্রদান করুন। সুতরাং সে ধরনের কোনো এক্সপার্ট অপিনিয়নের দরকার হলে কিংবা কোনো একটা এক্সামিনেশন অফ উইটনেস, কোনো একটা এক্সামিনেশন অফ ডকুমেন্টের প্রয়োজন হলে সেক্ষেত্রে সেই কমিশনও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ইস্যু করতে পারবেন। দেন এফ, such other matters as may be prescribed, তো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বিচার কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য, ন্যায় বিচারটা সঠিকভাবে এনশিওর করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সিভিল কোর্ট যেভাবে সিভিল কোড অফ আমাদের সিভিল প্রসিজার কোডটা আছে সেই কোড অনুযায়ী যেভাবে কাজ করে সেভাবেই কাজ করতে পারবে। Furthermore, Section 7(2) states that any proceedings before a tribunal shall be deemed to be a judicial proceeding within the meaning of Section 193 of the Penal Code 1860. So আমাদের পিনাল কোড 1860 যা কিনা আমাদের ক্রিমিনাল ল, সো এই ক্রিমিনাল ল এর 193 নম্বর সেকশনে পানিশমেন্ট ফর ফলস এভিডেন্সের কথা বলা আছে যে ফলস এভিডেন্সের ক্ষেত্রে কি শাস্তির বিধান রয়েছে, মানে কেউ যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকে কোর্টকে এভিডেন্স হিসেবে সেটার শাস্তি কি হবে। সুতরাং ট্রাইব্যুনালের সামনেও যদি কেউ ভুল তথ্য প্রদান করে থাকে এভিডেন্স হিসেবে, তাহলে সেক্ষেত্রে ট্রাইব্যুনালও কিন্তু একই শাস্তি প্রদান করতে পারবে। সো এটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে ট্রাইব্যুনাল যে সিভিল কোর্ট এই জন্য কোনো শাস্তি প্রদান করতে পারবেন, ইটস নট লাইক দ্যাট। তার কিন্তু ক্রিমিনাল ল অনুযায়ী ভুল তথ্য এভিডেন্স হিসেবে উত্থাপন করার যে শাস্তি রয়েছে সেই শাস্তিও কিন্তু আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল প্রদান করার ক্ষমতা রাখে। Section 7(8) provides that, মানে Section 7 এর subsection 8 provides that an administrative tribunal shall follow the procedural rules prescribed in the Act for the purpose of hearing an application or appeal
Where the act is silent, it shall follow the rules prescribed by the administrative appellate tribunal. So এখানে procedural rules সংক্রান্ত বলা হয়েছে যে procedural rules এর ক্ষেত্রে কি হবে যে administrative tribunalটা কোন প্রসিজারটা ফলো করবে। সো আমরা জানি যে অলরেডি যে সিভিল কোর্টের যে প্রসিজারগুলো রয়েছে সেগুলো ফলো করবে, বাট অলসো ইট শুড ফলো দ্য অ্যাক্ট, মানে এই আইনটা যেভাবে বলছে প্রসিজারগুলোর কথা সেগুলো ফলো করবে, এবং পাশাপাশি এই আইন যেখানে যেখানে সাইলেন্ট আছে সেই ক্ষেত্রগুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে কিংবা যেভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে ডাইরেকশন দিবে সেই ডাইরেকশন অনুযায়ী কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তার প্রসিজারাল রুলসগুলো ফলো করবে। Then Section 9 has empowered the tribunal to punish any person who, without legal excuse, obstructs the performance of the functions of the tribunal with simple imprisonment which may extend to 1 month, or with fine which may extend to 500 টাকা, or with both. So Section 9 আমাদেরকে বলছে যে ট্রাইব্যুনালের কিন্তু একটা ক্ষমতা আছে যে যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কোনো কাজে বাধা প্রদান করে তাহলে সেই বাধা প্রদান করার জন্য তার শাস্তি হচ্ছে কি যে সর্বোচ্চ 1 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট বা বিনাশ্রম কারাদণ্ড, কিংবা ফাইন যেটা কিনা সর্বোচ্চ 500 টাকা হতে পারে, কিংবা বোথ মানে 500 টাকা ফাইনও, মানে সর্বোচ্চ 500 টাকা ফাইন এবং সর্বোচ্চ 1 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট। সো এখানে একটা শাস্তির কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কোনো কাজে বাধা প্রদান করে তাহলে সেই বাধা প্রদান করার কারণে শাস্তি প্রদানও কিন্তু করার ক্ষমতা আমাদের এই ট্রাইব্যুনালের রয়েছে। So far we have talked about administrative tribunals and its powers and its procedures. So now we are going to talk about administrative appellate tribunals in Bangladesh. Administrative appellate tribunalটা কি এবং এর পাওয়ারগুলো কি কি আছে, এটার ভিতরের যে প্রসিজারগুলো রয়েছে সেগুলো কিভাবে পরিচালিত হয় এই বিষয়ে আমরা জানব। Section 5 Subsection 1 has empowered the government to establish administrative appellate tribunals through official gazette. Official gazette-এর মাধ্যমে কিন্তু Section 5 এর Subsection 1 আমাদের বাংলাদেশ সরকারকে এম্পাওয়ার করেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করার জন্য। The administrative appellate tribunal consists of 1 chairman and 2 other members appointed by the government through Section 5 Subsection 2. Section 5 এর Subsection 2 অনুযায়ী সরকার কি করতে পারে 3 জন সদস্য সহ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করবে যার একজন হবেন চেয়ারম্যান। The chairman has to be a person who is or has been or is qualified to be a judge of the Supreme Court or has been an officer in the service of the Republic, not below the rank of an additional secretary to the government. So, chairman যিনি হবেন তাকে তার কোয়ালিফিকেশন কি থাকতে হবে? তার কোয়ালিফিকেশন থাকতে হবে যে সে হয় তিনি বর্তমানে কিংবা পূর্বে সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন, or he has been an officer in the service of the Republic not below the rank of an additional secretary to the government. মানে additional secretary নিচে তার পজিশন ছিল না সরকারি কাজের ক্ষেত্রে, সুতরাং অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে যিনি ছিলেন এই ধরনের ব্যক্তিকেই কিন্তু এখানে এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ করা যাবে। As for the 2 members, one has to be a person who is or has been an officer in the service of the Republic not below the rank of a joint secretary. তো আরেকজন মানে বাকি যে দুইজন আছে বাকি দুইজনের মধ্যে একজনকে হতে হবে যে জয়েন্ট সেক্রেটারির নিচে না, এরকম পজিশনে ছিল। And the other member will have to be a person who is or has been a district judge. Section 5 Subsection 3 তেই কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা বলা আছে যে 3 জনের মধ্যে একজন হবেন যে সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন কিংবা বর্তমানে আছেন, কিংবা তিনি অ্যাডিশনাল সেক্রেটারির র্যাঙ্কে ছিলেন কিংবা তার উপরের র্যাঙ্কে ছিলেন সরকারি অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ জবের ক্ষেত্রে। আর দ্বিতীয় এবং তৃতীয় জন হবেন একজন হবেন জয়েন্ট সেক্রেটারি কিংবা তার উপরের র্যাঙ্কের, আর আরেকজন হবেন একজন ডিস্ট্রিক্ট জাজ, মানে যিনি প্রায়র একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন কিংবা বর্তমানে একজন ডিস্ট্রিক্ট জাজ হিসেবে আছেন। এই 3 জনকে নিয়েই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হবে। Section 6
Subsection 1 states that the jurisdiction of the appellate tribunal extends to hearing and determining appeals from any order or decision of an administrative tribunal. So administrative tribunal পাওয়ারটা কি? এই পাওয়ারটাই হচ্ছে বা তার ক্ষমতাটাই হচ্ছে সেকশন 6 সাবসেকশন 1 এ বলা আছে, যা কিনা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের যেই সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্তগুলোর অ্যাপিল, সেই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে যদি কোনো অ্যাপিল হয় সেই অ্যাপিলটা যাবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে, যা কিনা সেকশন 6 সাবসেকশন 1 এই বলা আছে। According to section 6 subsection 2, any person aggrieved by an order or decision of an administrative tribunal may, within 2 months from the date of making of the order or decision, make an appeal to the appellate tribunal. So section 6 subsection 2 তে কিন্তু বলা হয়েছে 2 মাস সময়ের কথা, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যখন কোনো একটা রায় প্রদান করবে সেই রায় প্রদান করার 2 মাসের মধ্যেই অ্যাগ্রিভড যে পার্সন, অ্যাগ্রিভড যে পার্টি, সেই অ্যাগ্রিভড পার্টি তার এগেইনস্টে মানে সেই রায়টার এগেইনস্টে অ্যাপিল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনালে করবে এবং সে করার জন্য সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 2 মাস। 2 মাসের মধ্যেই তাকে এই অ্যাপিলটা করতে হবে। However, section 2A of section 6 provides that this 2 months time limit can be extended up to 6 months if the appellate tribunal is satisfied that there is sufficient cause behind such delay. So section 2A পরবর্তীতে অ্যাড করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই সময়সীমাটা মানে 2 মাসের যে সময়সীমাটা বলা হয়েছে যে ট্রাইব্যুনালের রায়ের পরবর্তী 2 মাসের মধ্যে অ্যাপিল করতে, সো এই যে সময়সীমাটা, এই সময়সীমাটাকে 6 মাস পর্যন্ত বাড়ানো যাবে, মানে ওই রায়ের 6 মাস পর্যন্ত একজন অ্যাগ্রিভড পারসন পরবর্তীতে অ্যাপিল করতে পারবে অ্যাপিলেট ট্রাইব্যুনালে। বাট সেই ক্ষেত্রে অ্যাপিলেট ট্রাইব্যুনাল স্যাটিসফাইড হতে হবে, নিশ্চিত হতে হবে যে না সেখানে সাফিসিয়েন্ট রিজন ছিল, মানে এই দেরি হওয়ার পিছনে সাফিসিয়েন্ট কোনো একটা কজ ছিল, এবং তারপরে যদি অ্যাপিলেট ট্রাইব্যুনাল এই অ্যাপিলটাকে গ্রহণ করে তাহলে 6 মাসের মধ্যে গ্রহণ করা যাবে। As per section 6 subsection 3, the administrative appellate tribunal may, on appeal, confirm, set aside, vary or modify any order or decision of an administrative tribunal, and the decision of the administrative appellate tribunal is in an appeal shall be final. So administrative appellate tribunal এর রায় প্রদান করার ক্ষমতা হচ্ছে অ্যাপিলের ক্ষেত্রে, এবং সেই অ্যাপিলটা মানে কোন কোন রায়ের বিরুদ্ধে অ্যাপিলটা যে রায়টা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল দিয়েছে সেই রায়ের বিরুদ্ধেই অ্যাপিল, এবং এই অ্যাপিলের পরে যে ডিসিশনটা আসবে সেই ডিসিশনটাকেই ফাইনাল হিসেবে ধরে নেওয়া হবে, তার পরবর্তীতে আর কোথাও সেই ডিসিশনের এগেইনস্টে কোনো অ্যাপিল বা রিভিশন করা যাবে না। Therefore, no appeal shall lie in any other court of law in Bangladesh after the passing of decision by the administrative appellate tribunal. So এখান থেকে আমরা সিম্পলি বুঝতে পারছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল যখন কোনো একটা রায় প্রদান করছে অন্য কোনো কোর্টে কিন্তু আমরা সেই রায়ের বিরুদ্ধে কোনো অ্যাপিল করতে পারছি না। While deciding on an issue, the majority opinion prevails in the administrative appellate tribunal. So appellate tribunal যেহেতু 3 জন মেম্বার, আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ক্ষেত্রে কিন্তু 1 মেম্বার ইজ এনাফ, একজন ডিস্ট্রিক্ট জাজ যিনি প্রায়র ছিলেন কিংবা বর্তমানে আছেন তাকে নিয়েই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালটা গঠন করা হয়। সো একজন পার্সনের ডিসিশন। আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনালের ক্ষেত্রে কিন্তু দেয়ার আর 3 পার্সন। সো 3 পার্সনের ক্ষেত্রে 3 জনের মতামত আর সমান হবে না। সো সেই ক্ষেত্রে মেজরিটি মতামতটা যেদিকে যায় সেদিকেই কিন্তু রায়টা যাবে। সো এটা বলা হয়েছে সেকশন 7 এর 3A তে। Administrative appellate tribunals have the power to transfer a case from one administrative tribunal to another if it considers such transfer to be just and convenient for the administration of justice. So justice-টাকে ensure করার জন্য যদি administrative appellate tribunal নিশ্চিত হয় যে এখানে কোনো একটা কেস আছে, সেই কেসটাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট থেকে মানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে আরেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ট্রান্সফার করা যেতে পারে, সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটা কেস এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন, যা কিনা সেকশন 7 এর সাবসেকশন 7 এ বলা হয়েছে। সেকশন 10A(1) has empowered the administrative appellate tribunal with the power to punish for contempt of its authority or that of any administrative tribunal as if it were the High Court division of the Supreme Court. So সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের যে পাওয়ারটা আছে কন্টেম্পটের জন্য বিচার করার, সেই কন্টেম্পটের বিচার করার ক্ষমতাটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনালেরও থাকবে, যে সেটা তার নিজের যে কোর্টটা আছে অ্যাপিলেট যে কোর্টটা সেই কোর্টের কন্টেম্পটের জন্য বিচার করতে পারবে, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের যদি
কোনো একটা ডিসিশনে যদি কেউ কন্টেম্প্ট করে থাকে, মানে রায়টাকে না মানে কিংবা এই ধরনের কন্টেম্প্ট অফ কোর্টকে অবজ্ঞা করা, অবমাননা করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেই হাইকোর্ট ডিভিশনে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা ব্যবহার করে সেও কিন্তু সেই কন্টেম্প্টের বিচার করতে পারবে। সো a huge power has been given to the administrative appellate tribunal by section 10A(1). So section 10A এর subsection 1 এই কিন্তু এটা বলা হয়েছে। So now we're going to talk about an important issue, which is the death of the applicant during pendency of suit. So এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে কোনো একজন ব্যক্তি, কোনো একজন ব্যক্তি বলতে গেলে তো সে তো আর সাধারণ মানে অন্য কোনো ব্যক্তি না, সে হচ্ছে কোনো একজন সরকারি কর্মকর্তা কিংবা কোনো একটা সরকারি অফিস হতে পারে। তো সেই ক্ষেত্রে একজন কর্মকর্তা একজন ব্যক্তি হিসেবে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সামনে কোনো একটা অ্যাপ্লিকেশন করলো এবং সেটা নিয়ে যখন প্রসিডিং শুরু হওয়ার পর যদি এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করে দ্যাট পারসন হ্যাজ ডাইড, সে মারা গিয়েছে, তখন কি সিচুয়েশন হবে এই বিষয়টাই আমরা এখন আলোচনা করব। সেকশন 7A(1) এই সেকশনটা আমাদেরকে বলছে, where a person is dismissed or removed from service and an application is made under section 4 against such removal or dismissal and the person dies during the pendency of the case, the right to sue of that applicant shall survive if his service had been pensionable under any law for the time being in force. So জবটা যদি পেনশনেবল হয়, সেই ক্ষেত্রে যখন একজন ব্যক্তিকে ডিসমিস করা হলো, যখন একজন ব্যক্তিকে ছাঁটাই করে দেওয়া হলো, রিমুভ করে দেওয়া হলো, এবং সেই রিমুভালের এগেনস্টে যখন সেই ব্যক্তি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করলেন এবং অ্যাপ্লিকেশন করার পর তিনি যখন মারা গেলেন, তখন যদি জবটা পেনশনেবল হয়ে থাকে তাহলে সে পেনশনটা যার পাওয়ার অধিকার সেই কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা বাদী হিসেবে স্থলাভিষিক্ত হবেন। যে ব্যক্তি চাকরিটা করত তার স্থলাভিষিক্ত হবেন, কারণ সেই কিন্তু পেনশন পাওয়ার অধিকারী সেক্ষেত্রে। সো বাবা যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং এমন যদি সিচুয়েশন হয় যে তার অনেক বয়স আছে কিন্তু এখনও রিটায়ারমেন্টের বয়স হয়নি, কিন্তু তাকে জোর করে রাজনীতির কারণে হোক কিংবা ইন্টারনাল কোনো কারণে হোক তাকে জোর করে আর্লি লিভে কিংবা আর্লি রিটায়ারমেন্ট বাধ্য করা হয়েছে, তো সেটার মানে সেই সিদ্ধান্তটার বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বিচার যখন চেয়েছে, এই প্রসিডিংটা চলাকালীন অবস্থায় সে ব্যক্তি মারা গিয়েছে। মারা যাওয়ার পর আমরা দেখব যে সেই ব্যক্তির সন্তানেরা আছে কিনা। সন্তানেরা অবশ্যই সেই ব্যক্তির পেনশনটা যেটা হতো, মানে রিটায়ারমেন্টের পর যে পেনশনটা, এই পেনশনটা পাওয়ার অধিকারী হতো। সুতরাং তারা যেহেতু সেই ব্যক্তির পেনশন পাওয়ার অধিকারী, সুতরাং তারা কিন্তু কি করতে পারবে, সেখানে মানে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বাদীর জায়গায় তাদের নাম এখন ইনক্লুড হবে এবং তারা তখন বাদী হয়ে সেই যে প্রসিডিংটা চলবে সেই প্রসিডিংটা চালাতে পারবে। অ্যাকর্ডিং টু সেকশন 7A(2), so 7A এর subsection 2 তে বলা হয়েছে, where the right to sue survives under subsection 1, such legal representative of the deceased applicant who would have been entitled to the pension benefit at the event of the death or retirement of the deceased applicant may be substituted upon an application made to the tribunal, or as the case may be to the appellate division, within 60 days from the date of the death of the applicant. So অ্যাপ্লিক্যান্ট মারা যাওয়ার পর কিন্তু বিষয়টা অটোমেটিক হবে না, সেখানে 60 দিনের মধ্যে, মারা যাওয়ার 60 দিনের মধ্যেই কিন্তু সেই যারা তার পেনশন পাওয়ার অধিকারী তাদেরকে সেখানে অ্যাপ্লাই করতে হবে যে ডিসিজড পার্সনের নামটা কেটে সেখানে বাদী হিসেবে আমাদের নামটা ইনক্লুড করা হোক, আমরা এই যে প্রসিডিংটা আছে এই প্রসিডিংটা মেনটেন করব। সো দিস ইজ দ্য রুলস রিগার্ডিং দ্য ডেথ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ডিউরিং পেন্ডেন্সি অফ সুট। সো আরও কিছু বিষয় এখানে আছে। সেকশন 7A(3) আমাদেরকে বলছে, দ্য লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডিসিজড অ্যাজ রেফার্ড টু ইন সাবসেকশন 2 shall be entitled to the pensionary benefit which would have been payable to the deceased if he had been removed or dismissed. So legal representative কিন্তু কি করবে, যদি দেখা যায় যে তাকে আবার মানে রিইনস্টেট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাহলে পেনশনটা যেভাবে পাওয়ার ছিল সেভাবে লিগাল রিপ্রেজেন্টেটিভই পাবে, provided that such pensionary benefit shall not be payable unless the tribunal, or as the case may be the appellate division, declares the order of the dismissal or removal as the case may be as illegal or void. So যদি সে ডিসমিসালটা ও রিমুভালটা ইলিগাল হিসেবে ঘোষণা করা হয় তাহলেই তো সে পাবে, না হলে তো আর সে কোনো রকম পেনশন পাবে না, কারণ ওই ব্যক্তিকে ডিসমিস করা হয়েছিল।
Provided further that, for the purpose of this section, the applicant shall be deemed to have died or retired, as the case may be, on the day on which he was removed or dismissed. So, এই ক্ষেত্রে যখন সে মারা গিয়েছে, সে মারা যাওয়ার সময়টা আসলে কোর্টের প্রসিডিং এর জন্য নির্ধারণ করা হবে যে তখন থেকেই মারা গিয়েছে যখন এই কেসটা ফাইল করা হয়েছিল, অ্যাজ দ্য কেস মে বি, অন দ্য ডে অফ দ্য অ্যাপ্লিকেশন। অর আমি দুঃখিত, এটা আসলে বিষয়টা এরকম হবে যে যখন তাকে রিমুভ করা হয়েছিল, যখন তাকে ডিসমিস করা হয়েছিল, তখন থেকেই সে মারা গিয়েছে এবং তখন থেকেই তার যে উত্তরাধিকাররা আছে সেই উত্তরাধিকাররা স্থলাভিষিক্ত হয়েছে বলে কিন্তু এই আইনের উদ্দেশ্যে ধরা হবে, যদিও আসলে বিষয়টা তা না। আইনটাকে ফুলফিল করার জন্য এবং আইনত যে টাকা পয়সার বিষয়গুলো আছে, ইস্যুগুলো আছে, সেগুলোকে যেন সুন্দরভাবে মেনটেন করা যায়, তার জন্য এই জিনিসটা ধরে নেওয়া হবে। যে আমরা ধরে নিলাম যখন ওই ব্যক্তিকে ডিসমিস করা হয়েছিল তখনই তার মৃত্যু হয়েছে এবং তারপরে তারা স্থলাভিষিক্ত হয়েছে, সুতরাং তারপর থেকে যে বেতন ভাতা যা কিছু ছিল সমস্ত কিছু তার উত্তরাধিকাররাই পাবে, এটা ধরে নেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো বাইন্ডিং নেচার অফ দ্য ট্রাইব্যুনালস ডিসিশন। সো এটা আরেকটা টপিক যে ট্রাইব্যুনালের যে ডিসিশনটা আছে, ইট ইজ বাইন্ডিং অন অল পার্টিস। সো এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করবো। অ্যাজ পার সেকশন 8 subsection 1 and section 8 subsection 2, all parties to a suit before an administrative tribunal are bound by the decisions made by the administrative tribunal, and the administrative tribunal along with the parties are bound by the decisions made by the administrative appellate tribunal and the appellate division of the Supreme Court of Bangladesh. So appellate tribunal এবং appellate division of Supreme Court of Bangladesh সবসময় সর্বোচ্চ পর্যায়ে থাকে। সো অ্যাপিলেট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের উপরে তো আর কিছু নেই। সো তার যে ডিসিশন সেটা অবশ্যই সকল পার্টি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালও মানতে বাধ্য। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল যা বলবে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং পাশাপাশি যে পার্টিসরা আছে এখানে কনসার্ন তারা মানতে বাধ্য। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যে সিদ্ধান্তটা দেবে সেগুলো কিন্তু উভয় পক্ষ, বাদী এবং বিবাদী উভয় পক্ষই মানতে বাধ্য। Section 10 provides that, subject to this Act, no proceedings, order, or decision of an administrative tribunal shall be liable to be challenged, reviewed, quashed, or called in question in any court. So, কোনো কোর্টেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ডিসিশন সংক্রান্ত কোনো বিষয়ে কোনো রকম চ্যালেঞ্জ কিংবা কোনো রকম রিভিউ কিংবা কোনো রকম কোয়াশমেন্ট বা সেটাকে বাতিল করে দেওয়া, এ ধরনের কোনো সিদ্ধান্ত কোনো কোর্ট দিতে পারবে না। Only the administrative appellate tribunal has the power to do so. সেই ক্ষমতাটা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনালেরই কিন্তু রয়েছে। সো প্রসিজারাল ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের জন্য কিন্তু কিছু রুলসও রয়েছে। দেয়ার আর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রুলস। 1982 সালে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রুলস করা হয়েছিল। According to the Administrative Tribunal Rules, 1982 Rule 3, these information must be included in an application to an administrative tribunal, which should reach the tribunal through registered post. So registered post এর মাধ্যমে কিন্তু আমরা যখন কোনো একজন সরকারি কর্মকর্তার পক্ষে কোনো একটা অ্যাপ্লিকেশন করব অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে যা পয়েন্ট ওয়াইজ যে ইনফরমেশনটা দেওয়া আছে সেগুলো অবশ্যই সেই রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আমরা সেগুলো সেন্ড করেছি। নাম্বার 1, দ্য নেম অফ দ্য ট্রাইব্যুনাল টু উইচ দ্য অ্যাপ্লিকেশন ইজ মেড। সো আমরা জানি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বর্তমানে বাংলাদেশে দুইটি রয়েছে, একটি রয়েছে ঢাকায় এবং অপরটি রয়েছে বগুড়াতে। সো আমরা যদি ঢাকার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে পাঠাই তাহলে সেক্ষেত্রে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নেম এবং নেম এবং ঠিকানা অ্যাড্রেসটা অবশ্যই থাকতে হবে। দ্য নেম, ডেসক্রিপশন অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যিনি অ্যাপ্লিক্যান্ট মানে যিনি অ্যাপ্লিকেশনটা করছেন তার নাম, তার সম্পূর্ণ বিবরণ মানে তার যে জব ডিসক্রিপশন এবং তার যে ঠিকানা অ্যাড্রেস সেগুলো থাকতে হবে। দ্য নেম, ডেসক্রিপশন অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অপোজিট পার্টি, মানে যার সিদ্ধান্তের বিরুদ্ধে এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছে সেই ব্যক্তি কিংবা সেই প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির ডেসক্রিপশন বা জব ডিসক্রিপশন এবং অ্যাড্রেস। The fact constituting the cause of action when and where it arose. So সম্পূর্ণ ঘটনাটা, ফ্যাক্টটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, সমস্ত বিবরণ কিন্তু সেখানে আমাদেরকে উল্লেখ করতে হবে। The facts showing that tribunal has jurisdiction to entertain the application. So এই ক্ষেত্রে আমাদেরকে ট্রাইব্যুনালের যে এখানে এই জুরিসডিকশনটা আছে এবং ট্রাইব্যুনাল যে বিচার করতে পারবে এই ফ্যাক্টটাও আমাদেরকে উল্লেখ করতে হবে। And then the relief which the applicant claims. অ্যাপ্লিক্যান্ট কি চায় সেই রিলিফটাও
সেখানে উল্লেখ করতে হবে যে না আমি এটা চাই, আমি চাই আমাকে বরখাস্ত করা হয়েছে, আমাকে যেন আবার আগের অবস্থানে দেওয়া হয়। মানে উদাহরণ হিসেবে আমি বললাম বিষয়টা এরকম যে যেই রকমই অন্যায় হোক না কেন সে অন্যায়ের প্রতিকারটা তাকে চাইতে হবে। And then any matter on which the applicant intends to rely copy of the application or appeal and evidentiary documents. So evidentiary যে ডকুমেন্টস রয়েছে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন কিংবা অ্যাপিল যদি হয়ে থাকে অ্যাপিলের কপি, অ্যাপ্লিকেশনের কপি, অন্যান্য যতগুলো ডকুমেন্ট রয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলোর উপর আমি রিলাই করছি অ্যাপ্লিকেন্ট হিসেবে, সমস্ত কিছু সেখানে আমাকে উল্লেখ করে দিতে হবে। And then an applicant shall pay a fee of taka 100 and an additional fee of taka 10 for each application with court fee stamp fixed to the application and signed by him. So signature থাকতে হবে অ্যাপ্লিকেন্টের obviously, এবং পাশাপাশি 100 টাকা এবং প্রত্যেক অ্যাপ্লিকেশনের জন্য অ্যাডিশনালি 10 টাকা কোর্ট ফি স্ট্যাম্পের মাধ্যমে সেখানে লাগিয়ে তারপরে কিন্তু পাঠাতে হবে। সো এই প্রসিজারটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে যখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বরাবর কোনো অ্যাপ্লিকেশন পাঠাবো। সো প্রসিজারাল রুলস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ইন বাংলাদেশ। সো ট্রাইব্যুনালের প্রসিজারের ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশনস আছে কিভাবে এই মামলাটার, তো আমরা তো স্টার্ট করলাম, আমরা যে প্রসিজারটা আছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্টার্ট করলাম, স্টার্ট করার পরে কি হচ্ছে? After filing an application to the tribunal shall issue a notice to the opposite party directing him to submit written statement. সো অ্যাপ্লিকেশনটা যদি প্রপারলি ফাইল হওয়ার পর ট্রাইব্যুনাল কি করবে? একটা নোটিশ সেন্ড করবে অপোজিট পার্টির কাছে এবং তাকে আদেশ প্রদান করবে যে একটা রিটেন স্টেটমেন্ট যেন সে সেন্ড করে। A copy of the written statement shall be sent to the applicant by registered post. সো এই রিটেন স্টেটমেন্টের কপি আবার অ্যাপ্লিকেন্টের কাছেও রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে। After 15 days of the expiry date fixed for submission of written statement by opposing party, tribunal shall fix a date for hearing of the application. So tribunal যখন অপোজিট পার্টিকে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে চিঠি পাঠাবে যে আপনি একটা নির্দিষ্ট ডেটের মধ্যে রিটেন স্টেটমেন্ট আদালতে এবং অ্যাপ্লিকেন্টের কাছে প্রদান করুন, তো তারপর সময়টা পার হয়ে যাওয়ার 15 দিনের পরে ট্রাইব্যুনাল একটা ডেট ফিক্স করবে সেই অ্যাপ্লিকেশনটা হেয়ার করার জন্য। Tribunal shall issue a notice to both parties for their presence at the tribunal on the date of hearing with all necessary documents. So সমস্ত ডকুমেন্টস নিয়ে পার্টিসরা যেন আসে তার জন্য ট্রাইব্যুনাল কি করবে? একটা নির্দিষ্ট ডেট ফিক্স করে সেই ডেট অনুযায়ী দুই পক্ষকে কিন্তু চিঠি প্রদান করবে বা নোটিশ প্রদান করবে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। However, where on that day so fixed neither party appear and notice has been duly served, নোটিশটা যদি ডিউলি সার্ভড হয়ে থাকে এবং কোনো পক্ষই যদি সেখানে উপস্থিত না থাকে, in that case the tribunal may dismiss the application. অ্যাপ্লিকেশনটাকে অটোমেটিকলি ট্রাইব্যুনাল ডিসমিস করে দিবেন কারণ কোনো পক্ষই এখানে আসেনি। If the applicant appears but the other party does not, অ্যাপ্লিকেন্ট এসেছে কিন্তু অন্য পার্টি আসেনি, the tribunal may hear the application ex parte. ট্রাইব্যুনাল কি করবে? সে অ্যাপ্লিকেশনটা দুই পক্ষ ছাড়াই হেয়ার করবে। On the other hand, if the opposite party appears but applicant does not, the tribunal may dismiss the application. So opposite party এসেছে কিন্তু অ্যাপ্লিকেন্ট আসেনি, সেক্ষেত্রেও কিন্তু ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশনটাকে ডিসমিস করে দেবে। After the application has been heard, the tribunal shall give its decision in writing with reasons at once or on a future date. The tribunal has the power to execute its decision just like a civil court under the Code of Civil Procedure 1908 Rule 7. So আমাদের সিভিল কোড অফ যে প্রসিজার রয়েছে সেটার রুল 7 অনুযায়ী যেই সিভিল কোর্টের যে পাওয়ারটা আছে কোনো একটা রায়টাকে এক্সিকিউট করার যে ক্ষমতা, সেই এক্সিকিউট করার ক্ষমতাটা কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালেরও থাকবে এবং সিদ্ধান্ত প্রদান করার ক্ষমতা তো অবশ্যই থাকবে এবং সেটা ট্রাইব্যুনাল যেই সময়টা ডিসাইড করবে, নির্ধারণ করে দিবে সেই সময়ের মধ্যেই হবে। সো from this we can see the procedural method of the administrative tribunal, how the administrative tribunal adjudicates justice to the government employees who have been wronged. যে গভর্নমেন্ট এমপ্লয়ি কোনো কারণে কোনো একটা অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং ন্যায় বিচার প্রত্যাশী, তার জন্যই কিন্তু বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1980 এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রুলস 1982 এর মাধ্যমেই কিন্তু আমরা দেখছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল সে বিষয়গুলো সমাধান করে থাকে।
So this is the lecture for today. I hope you have understood the lecture contents, and if you face any problem regarding understanding the lecture, you can ask in the comment section. I will answer accordingly. So thank you so much for participating in today's class, and I hope to see you in the next class. Thank you.